আসসালামু আলাইকুম। ঢাকা বোর্ড তাপগতিবিদ্যা 2024 সাল। পরীক্ষাগারে আদর্শ তাপমাত্রা ও চাপে একটি সিলিন্ডারে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা আছে। পরীক্ষা সম্পন্নের এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বললেন, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন 2 গুণ করতে সমুষ্ণ প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দ্বিগুণ করতে সমুষ্ণ প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটির চূড়ান্ত চাপ নির্ণয় করতে বলা হয়েছে। তো চূড়ান্ত চাপ বের করব। এখানে বলা আছে যে গ্যাসের আয়তন দ্বিগুণ করা হয়েছে। তো গ্যাসের আয়তন যদি দ্বিগুণ করা হয় তাহলে চূড়ান্ত চাপ কত রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে? গ নম্বর, তো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড যেহেতু একটা বহু পরমাণু গ্যাস, এটার ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.33। এর আদি চাপ P1, এটার মান ধরে নিলাম P2 এর মান কত সেটা বের করতে হবে। V1 এর মান যদি V হয়, এখানে বলা হয়েছে আয়তন দ্বিগুণ করতে, তাহলে V2 এর মান হচ্ছে 2V। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সূত্র আমরা জানি P1 V1 গামা, এটি ইজ ইকুয়াল টু P2 V2 গামা। এখান থেকে আমাদের বের করতে হবে P2 এর মান। তাহলে P2 এটা ইজ ইকুয়াল টু P1 ইন্টু V1 ডিভাইড V2, তার উপর পাওয়ার হচ্ছে গামা। P1 এর মান P ইন্টু V1 এর মান হচ্ছে V, আর V2 এর মান হচ্ছে 2V, তার উপর পাওয়ার হচ্ছে 1.33। এটা কাটাকাটি, তাহলে P ইন্টু 1/2 ইন্টু এর উপর পাওয়ার হচ্ছে 1.33। তো এখানে বলা হয়েছে যে আদর্শ তাপমাত্রা ও চাপে সিলিন্ডারে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা আছে। আদর্শ চাপের মান কত? P এর মান, আদর্শ চাপ হচ্ছে 10⁵ প্যাসকেল বা 101325, এটাকে 10⁵ও ধরা যায়। তাহলে P2 এইটা কত হবে? 10⁵ ইন্টু 0.5, তার উপর পাওয়ার হচ্ছে 1.33। এটাকে যদি ক্যালকুলেশন করি, 0.5 এর উপর পাওয়ার হচ্ছে 1.33, এটার সাথে গুণ করতে হবে 10⁵, 39.776 ইন্টু 10⁵, বা 3.9776 ইন্টু 10⁴ এত প্যাসকেল। এটা হচ্ছে চূড়ান্ত চাপ পেয়ে গেলাম। P2 এর মান 3.9776 ইন্টু 10⁴ প্যাসকেল। যদি আমরা অ্যাটমসফিয়ারে নিতাম তাহলে P এর মান 1 অ্যাটমসফিয়ার বসাইতাম, তাহলে এখানে অ্যান্সারও অ্যাটমসফিয়ার এককে আসতো। তো এইটাই গ নাম্বারের অ্যান্সার। আশা করি গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন। ঘ নাম্বার বলছে শিক্ষকের বক্তব্য যথার্থ ছিল কিনা। শিক্ষক বলছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া গ্যাসের আয়তন দ্বিগুণ করতে সমুষ্ণ প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হয়। তাহলে আমাদের বের করতে হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ কত, সমুষ্ণ প্রক্রিয়াকৃত কাজ কত। এই দুইটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ঘ নাম্বার সমুষ্ণ প্রক্রিয়াকৃত কাজ নির্ণয় করি। সমুষ্ণ প্রক্রিয়ায় W is equal to nRT ln V2/V1। n এর মান 1 মোল গ্যাস রাখা আছে, আর এর মান 8.314 টেম্পারেচার। T1 এর মান বলা হয়েছে আদর্শ তাপমাত্রায়, আদর্শ তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন, কিন্তু লন V2 এর মান হচ্ছে 2V, V1 এর মান V, আয়তন দ্বিগুণ হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ কত আমরা দেখি ক্যালকুলেশন করে। 8.314 ইন্টু 273 ইন্টু লন 2, 1573.25 জুল, 1573.25 জুল। এটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়াকৃত কাজ গেল 1573.25 জুল। এরপর হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া চূড়ান্ত তাপমাত্রা বের করতে হবে। T1 এর মান 273 কেলভিন,
V1 এর মান হচ্ছে V, V2 এর মান হচ্ছে 2V, টেম্পারেচার T2 কত বের করতে হবে। তাহলে T1 V1 গামা মাইনাস 1 এটা ইজ ইকুয়াল টু আমরা জানি T2 V2 গামা মাইনাস 1। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে T2 এর মান বের করতে হবে। তাহলে T2 এটা ইজ ইকুয়াল টু T1 ইন্টু V1 ডিভাইড V2 এর উপর পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1। T1 এর মান হচ্ছে 273 ইন্টু V1 এর মান V, V2 এর মান হচ্ছে 2V, তার উপর পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1, 1.33 মাইনাস হচ্ছে 1। এটা কাটা, তাহলে 273 ইন্টু উপরে পাওয়ার 0.33, 0.5 এর উপর পাওয়ার হচ্ছে 0.33, এটার সাথে গুণন 273, 217.18। রুদ্ধতাপীয় প্রসারণের সিস্টেম শীতল হয়, এর জন্য টেম্পারেচার কম আসছে। 217.18 কেলভিন। তাহলে কৃত কাজ W ইজ ইকুয়াল টু NR ডিভাইড গামা মাইনাস 1 T1 মাইনাস T2 রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ বের করার সূত্র। N এর মান 1, R এর মান 8.314, গামার মান হচ্ছে 1.33 মাইনাস 1, টেম্পারেচার T1 এর মান 273 আর T2 এর মান হচ্ছে 217.18। তো এটা ক্যালকুলেশন করি, 8.314 এটাকে ভাগ দিব 0.33 দিয়ে, গুণন 273 মাইনাস 217.18, 1406.325, 1406.325 এত জুল। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের মান কি আসছে, কম আসছে। তো শিক্ষক বলছিল যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া গ্যাসের আয়তন দ্বিগুণ করতে সমস্ত প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে। তাহলে শিক্ষকের কথা সঠিক। সমস্ত প্রক্রিয়াকৃত কাজ হয়েছে 1573.25 জুল আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া 1406.325 জুল। সুতরাং শিক্ষকের বক্তব্য সঠিক। শিক্ষক বলছিল যে রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ কম হবে। শিক্ষকের বক্তব্য সঠিক। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। গতিবিদ্যা কুমিল্লা বোর্ড 2024। পিস্টনযুক্ত একই ধরনের দুটি ভিন্ন সিলিন্ডারে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 8 গ্রাম করে হাইড্রোজেন গ্যাস আছে। প্রথমে সিলিন্ডারের আয়তন স্থির রেখে 410 জুল তাপ প্রদান করায় গ্যাসের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হলো। অপরপক্ষে দ্বিতীয় সিলিন্ডারে চাপ স্থির রেখে 410 জুল তাপ প্রদান করা হলো। মোলার গ্যাস ধ্রুবকের মান দেওয়া আছে। গরম বের কোশ্চেন, স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা CV এর মান বের করতে বলা হয়েছে। মোলার তাপ ধারণ ক্ষমতা বা CV। তো এখানে দুইটা পাত্র আছে। তো প্রথম পাত্রের ক্ষেত্রে যেহেতু স্থির আয়তনে, তাহলে প্রথম পাত্র নিলাম। এখানে কিছু পরিমাণ গ্যাস আছে, যেই গ্যাসের হাইড্রোজেন আছে 8 গ্রাম। তাহলে মোল সংখ্যা কত, 8 ডিভাইড হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2, তাহলে এখানে টোটাল 4 মোল হাইড্রোজেন গ্যাস আছে। এই গ্যাসের ক্ষেত্রে বলা হয়েছে যে প্রাথমিক অবস্থায় টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস ছিল, তাপমাত্রা স্থির রেখে 410 জুল তাপ প্রদান করা হয়েছে। তার মানে ডেল কিউ এর মান হচ্ছে 410 জুল তাপ প্রদান করা হয়েছে। ফলে গ্যাসের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়েছে। তাহলে তাপমাত্রা পরিবর্তন কত হবে, ডেল্টা টি ইজ ইকুয়াল টু 15 মাইনাস 10, আগে 10 ছিল এখন হয়েছে 15, তাহলে 5 এত কেলভিন বা জুল, কেলভিন নিলাম আমরা। তো বের করতে বলা হয়েছে, তাহলে সিভি কত, সিভি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, সিভি ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ডেল কিউ ডিভাইড হচ্ছে এন ডিটি। 1 মোল পরিমাণ পদার্থের টেম্পারেচার স্থির আয়তনে একক বাড়াতে, 1 মোল পরিমাণ কোনো পদার্থের তাপমাত্রা স্থির আয়তন প্রক্রিয়ায় একক পরিবর্তন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের সিভি বের করতে হবে। ডেল কিউ এর মান 410 দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে 4 মোল, আর তাপমাত্রা পরিবর্তন হচ্ছে 5। তাহলে 410 ডিভাইড হচ্ছে 20, এটাকে ক্যালকুলেশন করি। 410 ভাগ 20, 20.5। তাহলে অ্যান্সার পেলাম 20.5 সিভি এর মান।
সিভি মোলার আপেক্ষিক তাপের একক কি? তাপের একক হচ্ছে জুল। মোল সংখ্যার একক হচ্ছে মোল, তাহলে জুল পার মোল। তাপমাত্রা পরিবর্তন পার কেলভিনও লিখতে পারি, পার ডিগ্রি সেলসিয়াসও লিখতে পারি, তাহলে জুল পার মোল পার কেলভিন। এটা হচ্ছে স্থির আয়তনের মোলার আপেক্ষিক তাপ পেলাম, গ নম্বরের অ্যান্সার। তো আশা করি গ নম্বরটা সবাই বুঝতে পারছেন। ঘ নম্বরে কি বলছে যে দ্বিতীয় সিলিন্ডারে গ্যাসের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস উন্নীত হবে কিনা। দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে বলা হয়েছে যে স্থির চাপ স্থির রেখে 410 জুল তাপ প্রদান করা হয়েছে। তাহলে দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে এই পাত্রে তাপ দেওয়া হয়েছে হচ্ছে 410 জুলি। তো সিভি এর মান আমরা জানি গ হতে প্রাপ্ত 20.5 জুল পার মোল পার কেলভিন। তাহলে সিপি কত হবে? সিপি ইজ ইকুয়াল টু আমরা জানি সিভি প্লাস আর। তো সিভি এর মান হচ্ছে 20.5 যোগ আর এর মান হচ্ছে 8.31। তো এটা যদি যোগ করি তাহলে আসে হচ্ছে 28.81 এত জুল পার মোল পার কেলভিন। এটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। তো সিপি ইজ ইকুয়াল টু আমরা সূত্র জানি ডেল কিউ ডিভাইড হচ্ছে এন ডিটি। এম হচ্ছে এখানে মোল সংখ্যার মান তো 4ই। তো বের করতে হবে তাপমাত্রার পরিবর্তন কত। ডেল কিউ ডিভাইড হচ্ছে এম ইন্টু সিপি। তো এখানে বলা হয়েছে যে দ্বিতীয় সিলিন্ডারে গ্যাসের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস উন্নীত হবে কিনা। তো তাপমাত্রার পরিবর্তনটা আগে বের করতে হবে। প্রাথমিক অবস্থার টেম্পারেচার ছিল 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে T2 মাইনাস T1 এর মান হচ্ছে 10। ডিটি তাপমাত্রা পরিবর্তন, ডেল কিউ এর মান হচ্ছে 410 ডিভাইড এম এর মান হচ্ছে 2 আর সিপি এর মান আমরা পেয়েছি 28.81। তো এটাকে যদি ক্যালকুলেশন করি 410 ভাগ 28.81 আবার ভাগ হচ্ছে 2 7.115। এই 10টা যদি আবার ওই পাশে চলে যায় তাহলে এখানে আসতেছে হচ্ছে 7.115। 10টা যদি ওই পাশে চলে যায় 10 এটার সাথে যোগ হবে তাহলে 17.115 হবে। 17.115 এত কেলভিন। এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে টেম্পারেচার। তাহলে আমাদের কোশ্চেনে বলা হয়েছিল যে দ্বিতীয় সিলিন্ডারে গ্যাসের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস উন্নীত হবে কিনা। 15 থেকে বেশি হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে তাপমাত্রা হয়েছে 17.115। তাহলে 15 ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি হয়। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাপগতিবিদ্যা রাজশাহী বোর্ড 2024। একটি কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা দেওয়া আছে 340 কেলভিন। এই তাপমাত্রা ইঞ্জিনটি উৎস হতে 2200 জুল তাপ শোষণ করে এবং তাপগ্রাহকে 240 কেলভিন তাপমাত্রায় 1200 জুল তাপ বর্জন করে। গ নম্বর কোশ্চেন, উদ্দীপকের আলোকে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো। এনট্রপির পরিবর্তন বের করতে হবে কার্নো চক্রের ক্ষেত্রে। তাহলে কার্নো চক্রের ক্ষেত্রে প্রথম ধাপে Q1 এর মান দেওয়া আছে উৎস হতে 2200 জুল তাপ শোষণ করে আর T1 এর টেম্পারেচারের মান দেওয়া আছে 340 কেলভিন। তার প্রথম ক্ষেত্রে এনট্রপি বৃদ্ধি পায়, যখন উৎস হতে তাপ সরবরাহ করে তখন এনট্রপি বৃদ্ধি পায়। তাহলে এনট্রপির পরিবর্তন বা এনট্রপির বৃদ্ধি এটা ইজ ইকুয়াল টু Q1 ডিভাইড হচ্ছে T1 কার্নো চক্রের ক্ষেত্রে। Q1 এর মান 2200 আর T1 এর মান হচ্ছে 340। তাপের একক জুল, তাপমাত্রার একক কেলভিন। এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি 2200 ভাগ 340 6.47 জুল পার কেলভিন। এটা হচ্ছে এনট্রপি বৃদ্ধি। তাপগ্রাহকে যে তাপ বর্জন করছে 1200 জুল তাপ বর্জন করে আর তাপগ্রাহকে 240 কেলভিন তাপমাত্রা, তাহলে Q2 এর মান হচ্ছে 1200 জুল তাপ বর্জন করে আর T2 এর মান হচ্ছে 240 কেলভিন। তাহলে তাপগ্রাহকে তাপ বর্জন করলে এনট্রপি হ্রাস পায়। তাহলে এখানে আমাদের বের করতে হবে এনট্রপি কতটুকু হ্রাস পেয়েছে। এনট্রপি হ্রাস পায় Q2 ডিভাইড হচ্ছে T2। Q2 এর মান 1200 আর T2 এর মান হচ্ছে 240।
1200 ভাগ 240 5 1200 ভাগ 240 কেলভিন টেম্পারেচার। তাহলে এখানে আসতেছে 5 জুল পার কেলভিন। আমরা জানি যে কার্নো ইঞ্জিন যদি হয় তাহলে এনট্রপি যতটুকু বৃদ্ধি পায় ঠিক ততটুকু এনট্রপি হ্রাস পায়, কিন্তু এখানে দেখতেছি যে 1200 ডিভাইড প্রথমে দেওয়া আছে হচ্ছে 2200 জুল। 2200কে যদি হচ্ছে আমরা 340 কেলভিন দিয়ে ভাগ করি তাহলে 340 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 6.47 আসে। কিন্তু 1200কে যদি 240 দিয়ে ভাগ করি তাহলে এই ক্ষেত্রে আসে 5 জুল পার কেলভিন। তাহলে আমরা বলতে পারি যে ইঞ্জিনটি কার্নো ইঞ্জিন না। কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে এনট্রপি যতটুকু বৃদ্ধি পায় এনট্রপি আবার ঠিক ততটুকুই হ্রাস পায়। তো উদ্দীপকের আলোকে এনট্রপির পরিবর্তন বিবেচনায় আমরা বলতে পারি যে এই ইঞ্জিনটা কার্নো ইঞ্জিন হবে না, যেহেতু এখানে এনট্রপির পরিবর্তন পাওয়া যায়। এনট্রপির পরিবর্তন -6.47 -5 জুল পার কেলভিন 1.47 জুল পার কেলভিন। যেহেতু এনট্রপির পরিবর্তন পাওয়া যায় সেহেতু এটি কার্নো ইঞ্জিন না। সেহেতু এটি কার্নো ইঞ্জিন নয়। কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন হচ্ছে 0 হয়। এটা আমরা লিখে দিই, কার্নো ইঞ্জিনে এনট্রপির পরিবর্তন 0। তো আশা করি গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন। ঘ নাম্বার কি বলা আছে? ঘ নাম্বার বলা হয়েছে যে ইঞ্জিনটির উৎসের তাপমাত্রা 110 কেলভিন বাড়ালে দক্ষতার কিরূপ পরিবর্তন হবে। যেহেতু কার্নো ইঞ্জিন নয় তাহলে দক্ষতা আমরা হচ্ছে Q1 Q2 T1 আর T2 দিয়ে বের করলে সেম একই মান আসবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা হচ্ছে তাপমাত্রার যেহেতু পরিবর্তনের কথা বলা হয়েছে তাহলে প্রথমে তাপমাত্রা দিয়েই আমরা কর্মদক্ষতা নির্ণয় করব। যে 340 কেলভিন এটা হচ্ছে উৎসের তাপমাত্রা, তাপগ্রাহকে 240 কেলভিন তাপ বর্জন করে তাপগ্রাহকের তাপমাত্রা। তাহলে T1 এর মান দেওয়া আছে 340 কেলভিন আর T2 এর মান দেওয়া আছে 240 কেলভিন। তাহলে ইঞ্জিনের কর্মদক্ষতা এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 ডিভাইড T1 ইন্টু 100%। 1 মাইনাস T2 এর মান হচ্ছে 240, T1 এর মান হচ্ছে 340 ইন্টু 100%। 240 ভাগ 340, 1 থেকে আনসার বাদ, এটার সাথে গুণন করতে হবে 100। 29.41%। 29.41%। এটা হচ্ছে প্রাথমিক অবস্থা ইঞ্জিনের কর্মদক্ষতা পেলাম 29.41%। যদি উৎসের তাপমাত্রা 110 কেলভিন বাড়ানো হয় তাহলে দক্ষতার কিরূপ পরিবর্তন হবে সেটা বের করতে হবে। উৎসের তাপমাত্রা 110 কেলভিন বাড়াতে হবে। তাহলে আমরা কি করব? ইটা 2 বের করব। 1 মাইনাস T2, নিচের T1 যা ছিল তার সাথে 110 কেলভিন বাড়াবো, তখন দক্ষতার মান কি হয় সেটা আমরা দেখব। 1 মাইনাস T2 এর মান 240ই থাকবে, T1 এর মান 340 যেটা তার সাথে 110 যোগ হবে ইন্টু 100%। 1 মাইনাস 240 ডিভাইড হচ্ছে 450। 1 মাইনাস 240 ভাগ 450 গুণন 100, 46.66%। 46.66% আসলো দক্ষতা। তাহলে দক্ষতা পূর্বের তুলনায় বাড়ছে। তাহলে দক্ষতা কতটুকু বাড়ে? দক্ষতা বৃদ্ধি পায় এখন পাওয়া গেছে 46.66, আগে ছিল 29.46%। তাহলে 46.66 মাইনাস
29.4 বা 17.26, 17.26%। তাহলে দক্ষতা বৃদ্ধি পায় 17.26%। এখন আমরা এটাও চেক করতে পারি যে এখন কি ইঞ্জিনটা কার্নো ইঞ্জিন হয়। তো কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা যদি Q2 আর Q1 দিয়ে হিসাব করি, এখানে যদি দক্ষতা সেম আসে 46.66, তাহলে বলতে হবে যে ইঞ্জিনটা কার্নো। ওপরে হচ্ছে 1200 আর নিচে হচ্ছে 2200 তাপ উৎস আর গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে এটা। তাহলে 1200 ভাগ 2200, 1 মাইনাস অ্যান্সার গুণন 100, 45.45%। তাহলে কার্নো ইঞ্জিনের মতো দক্ষতা এখনো হয় নাই। এইটুকু হচ্ছে বাড়তি কাজ। অ্যান্সার হচ্ছে এখানেই শেষ, যে দক্ষতা কতটুকু বাড়বে। তা আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। যদি এরপরে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যশোর বোর্ড 2024 তাপগতিবিদ্যা। একটি তাপ ইঞ্জিন উৎস হতে 600 কেলভিন তাপমাত্রায় 1100 জুল তাপ গ্রহণ করে 90 কেলভিন তাপমাত্রার তাপ গ্রাহকে 300 জুল তাপ বর্জন করে। তাপ উৎস ও তাপ গ্রাহকে তাপমাত্রা বাড়ানো এবং কমানোর ব্যবস্থা আছে। তাপ উৎস ও তাপ গ্রাহকের তাপমাত্রা বাড়ানো এবং কমানোর ব্যবস্থা আছে। গ নম্বর, ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করো। তো ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করার জন্য এখানে তো বলে নাই যে এটা হচ্ছে তাপ ইঞ্জিন। তো তাপমাত্রা 600 কেলভিন উৎসের তাপমাত্রা, গ্রাহকের তাপমাত্রা 90 কেলভিন। আবার উৎসের তাপ দেওয়া আছে 1100 জুল, গ্রাহকের তাপ দেওয়া আছে হচ্ছে 300 জুল। তাহলে আমরা কোনটা নিয়ে কাজ করব এখানে? যেহেতু উৎস তাপ গ্রাহকের তাপমাত্রা বাড়ানো কমানো যায়, তার মানে এটা তো ফিক্সড না। তো এখন ইঞ্জিনের কর্মদক্ষতা বের করব হচ্ছে যেটা ফিক্সড, অর্থাৎ যে পরিমাণ তাপ, এই যে 1100 জুল পরিমাণ তাপ গ্রহণ করছে, 300 জুল তাপ পরিমাণ তাপ বর্জন করছে, এইটা নিয়ে হচ্ছে আমাদের কর্মদক্ষতা বের করতে হবে। তাহলে গ নম্বর ইঞ্জিনের কর্মদক্ষতা আমরা বের করি। এখানে উৎসের তাপ Q1, এটার মান দেওয়া আছে 1100 জুল, আর গ্রাহকের তাপ Q2, এটার মান দেওয়া আছে হচ্ছে 300 জুল। তাহলে কর্মদক্ষতা এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 ডিভাইড Q1 ইন্টু 100%। 1 মাইনাস Q2 এর মান হচ্ছে 300 আর Q1 এর মান 1100 ইন্টু 100%। 1 মাইনাস 300 ভাগ 1100, এটার সাথে 100 গুণন করলে চলে আসবে 72.72%। এটা হচ্ছে ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ণয় হয়ে গেল। গ নম্বরের অ্যান্সার এইটাই। আশা করি গ নম্বরটা সবাই বুঝতে পারছেন। ঘ নম্বর কি বলছে? ঘ নম্বর বলছে তাপ ইঞ্জিনটিকে প্রত্যাগামী করতে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। যেহেতু এখানে বলছে তাপ উৎস তাপ গ্রাহকের তাপমাত্রা বাড়ানো এবং কমানো যায়, তাহলে আমরা T1 আর T2 এই দুইটা নিয়ে কাজ করব, আর Q1 Q2 দুইটাকে ফিক্সড রাখবো। তাহলে Q1 এর মান আমরা জানি হচ্ছে 1100 জুল, আর Q2 এর মান 300 জুল, এই দুইটা ফিক্সড। T1 এর মান 600 কেলভিন আর T2 এর মান হচ্ছে 90 কেলভিন, এই দুইটা পরিবর্তনশীল। তাহলে উৎস ও গ্রাহকের তাপমাত্রার পরিবর্তন কি পরিবর্তন করলে ইঞ্জিনটাকে আমরা প্রত্যাগামী বানাইতে পারবো। তো ইঞ্জিন প্রত্যাগামী হওয়ার শর্ত কি? ইঞ্জিন প্রত্যাগামী হওয়ার শর্ত Q1 ডিভাইড T1, এটা ইজ ইকুয়াল টু Q2 বাই T2 হইতে হবে। তাহলে এখানে Q1 আর Q2 তো দুইটা কনস্ট্যান্ট, তাহলে আমরা Q1 এর মান 1100, T1 এর মান বসাবো না, Q2 এর মান 300, T2 এর মান বসাবো 90 কেলভিন। এখান থেকে T1 এর মান বের করবো যে T1 কত হইলে ইঞ্জিনটা প্রত্যাগামী হবে। তাহলে T1 ইজ ইকুয়াল টু 90 গুণন 1100 ডিভাইড হচ্ছে 300। 90 গুণন 1100 ভাগ 300, 330।
330 কেলভিন। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে উৎসের তাপমাত্রা যেটা পাইছি আমরা 330 কেলভিন, উৎসের তাপমাত্রা আগে ছিল কত? আগে ছিল হচ্ছে 600 কেলভিন। তাহলে উৎসের তাপমাত্রা 600 মাইনাস 330 বা 270 কেলভিন কমাতে হবে। কমালে ইঞ্জিনটি প্রত্যাগামী হবে। ইঞ্জিনটি প্রত্যাগামী হবে। আবার গ্রাহকের তাপমাত্রা নিয়ে কাজ করতে হবে। Q1 ডিভাইড T1 এটা ইজ ইকুয়াল টু Q2 ডিভাইড হচ্ছে T2। তো এখানে Q1 এর মান আমরা জানি 1100। T1 এর মান বসাবো, 600 ছিল আগে। Q2 এর মান 300 আর T2 এর মান এটা আমরা বের করব। আগে ছিল 90। কত করলে ইঞ্জিনটি প্রত্যাগামী হবে? তাহলে T2 এটা ইজ ইকুয়াল টু 300 গুণন 600 ডিভাইড হচ্ছে 1100। 163.636 বা 163.64 এত কেলভিন। তাহলে এখন আমরা কি বলতে পারি যে গ্রাহকের তাপমাত্রা কত কমাতে হবে? গ্রাহকের তাপমাত্রা 163.64 মাইনাস 90 বা 73.64 কেলভিন বাড়াতে হবে। এটা গ্রাহকের তাপমাত্রা। গ্রাহকের তাপমাত্রা 73.64 কেলভিন বাড়াতে হবে। তাহলে ইঞ্জিনটা প্রত্যাগামী হবে। তাহলে ইঞ্জিনটা প্রত্যাগামী হওয়ার শর্ত হচ্ছে উৎসের তাপমাত্রা 270 কেলভিন কমাতে হবে আর গ্রাহকের তাপমাত্রা 73.64 কেলভিন বাড়াতে হবে। এটাই অ্যান্সার। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চট্টগ্রাম বোর্ড তাপগতিবিদ্যা 2024 সাল। কার্নো ইঞ্জিনের প্রতি স্তরে সংকোচন বা প্রসারণের অনুপাত 1:6। এতে কার্যনির্বাহী বস্তু হিসেবে 3 মোল দ্বিপরমাণু গ্যাস ব্যবহার করা হলো। অর্থাৎ দ্বিপরমাণু গ্যাস ব্যবহার করার জন্য গামার মান 1.4 আর 3 মোল এনের মান হচ্ছে 3 মোল। আর এখানে বলা আছে সংকোচন আর প্রসারণের অনুপাত হচ্ছে 1:6। গ্রাফটা দেওয়া আছে এখানে। তো কার্যনির্বাহী বস্তুকে এ হতে বি বিন্দুতে আনতে কৃত কাজ নির্ণয় করো। এ থেকে বি বিন্দুতে আনতে কতটুকু কাজ করতে হয়েছে? এটা হচ্ছে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে সমষ্ণ প্রসারণ। তো সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে V1 থেকে V2 এর আয়তন বেশি। তার মানে V1 এর মান যদি V হয় তাহলে V2 এর মান হবে 6 ইন্টু V1, কারণ বলছে সংকোচন বা প্রসারণের অনুপাত হচ্ছে 1:6। তাহলে যদি V1 এর মান V হয় তাহলে প্রসারিত হবে 6 গুণ, আগের তুলনায় 6 গুণ। তো এখান থেকে আমাদের কাজ বের করতে হবে। এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ আমরা কি জানি? সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ W is equal to nRT ln V2 by V1। তো এখানে আমাদের n এর মান দেওয়া আছে 3 মোল, আর এর মান আমরা জানি 8.314 জুল পার মোল পার কেলভিন। টেম্পারেচার দেওয়া আছে এখানে, টেম্পারেচার 227 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। 227 ডিগ্রি সেলসিয়াস T1 এর মান। 227 ডিগ্রি সেলসিয়াসকে যদি কেলভিনে নিয়ে আসি 273 দিয়ে যোগ করতে হবে, তাহলে 600 কেলভিন হবে। 223 আর হচ্ছে 500 কেলভিন হবে। 227 যোগ 273, 500 কেলভিন। টি এর মান হচ্ছে 500 কেলভিন। V1 এর মান যদি V হয়, V2 আয়তন প্রসারিত হয়ে হবে হচ্ছে 6 গুণ, 6 ইন্টু V। তো
তাহলে কৃত কাজ W is equal to nRT ln V2 by V1। n এর মান 3, আর এর মান 8.314, টেম্পারেচার 500 কেলভিন ইন্টু লন V2 এর মান হচ্ছে 6V আর V1 এর মান হচ্ছে শুধু V। এটা কাটা, লন ইন্টু 6, এটার সাথে গুণন হবে 500 ইন্টু 8.314 ইন্টু n এর মান হচ্ছে 3 মল। তো এখানে আসতেছে 22.345 ইন্টু 10 to the power 3, 22.345 ইন্টু 10 to the power 3 এত জুল। তাই কৃত কাজ পেলাম, সমস্ত প্রসারণ প্রক্রিয়া আমরা কৃত কাজ পেলাম 22.345 ইন্টু 10 to the power 3 জুল। আশা করি ঘ নাম্বারটা সবাই বুঝতে পারছেন। ঘ নাম্বার কি বলা আছে? ঘ নাম্বার বলছে প্রদত্ত ইঞ্জিনের কর্মদক্ষতা 55% অপেক্ষা বেশি হওয়া সম্ভব কিনা। তো কর্মদক্ষতা 55% না কত সেটা তো আমরা এখনো জানি না, আমাদের T2 এর মান বের করতে হবে। T1 এর মান দেওয়া হচ্ছে 227 ডিগ্রি সেলসিয়াস, T2 এর মান বের করতে হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে কর্মদক্ষতা T2 বের করার পর আমরা কর্মদক্ষতা বের করতে পারবো। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় টেম্পারেচারের সাথে আয়তনের একটা সম্পর্ক আছে। T2 যখন আমরা বের করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যখন আসছে আয়তন প্রসারিত হয়েছে, রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়া। তো এখানে বলা আছে যে সংকোচন বা প্রসারণের অনুপাত হচ্ছে 1:6। তাহলে এই জায়গা থেকে এই জায়গায় যখন আসছে প্রসারিত হয়েছে, আয়তন 6 গুণ হয়েছে, আর এর জন্য তাপমাত্রা কি হবে, কমে যাবে। তো সেটাই আমাদের এখান থেকে বের করতে হবে। তাহলে V2 এর মান যদি V হয়, V3 এর মান হবে হচ্ছে 6 ইন্টু V, আয়তন প্রসারিত হয়েছে। টেম্পারেচার T1 এর মান দেওয়া আছে 227 ডিগ্রি সেলসিয়াস বা 500 কেলভিন। এখান থেকে T2 এর মান আমাদের বের করতে হবে। সূত্রটা কি হবে? সূত্রটা হচ্ছে T1 V1 gamma minus 1, it is equal to T2 V2 gamma minus 1। T1 এর মান 500, V1 এর মান হচ্ছে শুধু V, তার উপর পাওয়ার 1.4 minus 1। T2 এর মান জানা নাই, V2 এর মান হচ্ছে 6 ইন্টু V, তার উপর পাওয়ার হচ্ছে 1.4 minus 1। তাহলে T2 এটা ইজ ইকুয়াল টু 500 ইন্টু ভিটা উপরে থাকবে, V ডিভাইড হচ্ছে 6V, তার উপর পাওয়ার হচ্ছে 1.4 minus 1। তাহলে 500 ইন্টু এটা কাটা 1/6, এর উপর পাওয়ার হচ্ছে 0.4। ক্যালকুলেশন করি, 1/6 এর উপর পাওয়ার হচ্ছে 0.4, এটার সাথে গুণন হবে 500, 244.17, 244.17 কেলভিন। এটা হচ্ছে তাপগ্রাহকের তাপমাত্রা। তাহলে ইঞ্জিনের কর্মদক্ষতা কত? এটা ইজ ইকুয়াল টু আমরা জানি 1 - T2 ডিভাইড T1 ইন্টু 100%। 1 - T2 এর মান 500, সরি 244.17, 244.17, আর T1 এর মান হচ্ছে 500 ইন্টু 100%। 1 - 244.17 ভাগ হচ্ছে 500 ইন্টু 100, 51.166। তাহলে ইটার মান পাইলাম 51.166 এত পার্সেন্ট। তাহলে এখানে যে দাগ দেওয়া আছে সেই দাগ অনুযায়ী ইঞ্জিনটার কর্মদক্ষতা পেলাম 51.116%। তো আমাদের কোশ্চেনে ছিল প্রদত্ত ইঞ্জিনের কর্মদক্ষতা 55% অপেক্ষা বেশি হওয়া সম্ভব কিনা। না, এই ইঞ্জিনের কর্মদক্ষতা আমরা পেয়েছি 51.166%। তাহলে অ্যান্সার কি হবে? যে সম্ভব নয়, 55% কর্মদক্ষতা সম্ভব নয়, কর্মদক্ষতা সম্ভব নয়।
আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বরিশাল বোর্ড 2024 তাপগতিবিদ্যা। নিচের লেখচিত্রে 2 মোল কোনো গ্যাসের তাপমাত্রার সাথে চাপের পরিবর্তন দেখানো হলো। 2 মোল গ্যাসের চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক, যত ডান দিকে যাচ্ছে তাপমাত্রা বাড়তেছে, উপরের দিকে যাচ্ছে চাপ বাড়তেছে। ও এ অংশে গ্যাসের আয়তন স্থির থাকে। এই পয়েন্টে গ্যাসের আয়তন স্থির থাকে, তাপমাত্রা বাড়তেছে, চাপ বাড়তেছে। স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ দেওয়া আছে 12.5, সিভি এর মান দেওয়া আছে 12.5 জুল পার মোল পার কেলভিন। ক নম্বর কোশ্চেন, ও এ রেখায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। ও এ রেখায় অভ্যন্তরীণ শক্তি বের করতে বলছে। তো ও অংশে যদি গ্যাসের আয়তন স্থির থাকে, তার মানে এই অংশটুকু হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। তো এই সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি? গ নম্বর, সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে সম আয়তন প্রক্রিয়ায় আমরা জানি dq is equal to du plus dw। এখানে dw এর পরিবর্তে হচ্ছে pdv লেখা যায়। এই dw এর মান হচ্ছে সমায়তন প্রক্রিয়ায় 0। তাহলে dq is equal to du, তাহলে du is equal to dq, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে গৃহীত তাপ এর সমান। তো এখানে গৃহীত তাপ বা dq এর মান কত সেটা আমরা বের করব। কোশ্চেনে দেওয়া আছে cv, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। cv এর মান দেওয়া আছে 12.5 জুল পার মোল পার কেলভিন। 2 মোল গ্যাসের কথা বলা আছে, লেখচিত্রে 2 মোল গ্যাসের কথা বলা আছে। তাহলে সিভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি? সিভি ইজ ইকুয়াল টু, যে সিভি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। কোনো গ্যাসের 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা একক পরিবর্তন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তো সিভি এর মান আমাদের দেওয়া আছে 12.5 জুল পার মোল পার কেলভিন। এটা হচ্ছে সিভি এর মান। তাহলে সিভি দেওয়া আছে, এখান থেকে আমরা ডিকিউ বের করতে পারবো। ডিকিউ ইজ ইকুয়াল টু এম সিভি ডিটি। এম এর মান বলা আছে 2 মোল, এম এর মান দেওয়া আছে 2 মোল। তাহলে 2 ইন্টু সিভি এর মান দেওয়া আছে 12.5 ইন্টু তাপমাত্রার পরিবর্তন। এখানে তাপমাত্রার পরিবর্তন গ্রাফ থেকে দেখতে হবে যে ও থেকে যখন এই বিন্দুতে আসছে, ও বিন্দুতে তাপমাত্রা 0, এই বিন্দুতে তাপমাত্রা 300 কেলভিন। তার মানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে 300 কেলভিন। ডিটি এর ভ্যালু হচ্ছে 300 কেলভিন। তাহলে ডিটি এর মান হচ্ছে 300। তো ডিকিউ কত? 2 ইন্টু 300 ইন্টু 12.5, 7500, 7500 জুল। তাহলে ডিকিউ বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ও এ রেখার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। তাহলে ও এ রেখার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিউ ইজ ইকুয়াল টু ডিকিউ। ডিকিউ এর ভ্যালু পাইছি 7500। তাহলে এইটাই হচ্ছে ডিউ এর মান। সুতরাং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 7500 জুল। পরিবর্তন 7500 জুল। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। গ নাম্বারটা, ঘ নাম্বার কি বলা আছে? ঘ নাম্বার বলা আছে লেখচিত্রের এ বি ও বিসি অংশের কৃতকাজ গাণিতিক বিশ্লেষণ সহকারে তুলনা করো। একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে বিসি। এ থেকে বিতে যাচ্ছে, এখানে চাপের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। তার মানে এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। চাপ যদি স্থির থাকে তাহলে সেটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। এখন এই সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু সমচাপ প্রক্রিয়া, আয়তনের তো পরিবর্তন হবে। তা আয়তনের পরিবর্তন কতটুকু? সমচাপ প্রক্রিয়ায় যদি আমরা কৃতকাজ বের করতে চাই, সমচাপ প্রক্রিয়া কৃতকাজ, এ বি অংশ হচ্ছে সমচাপ প্রক্রিয়া। তাহলে সমচাপ প্রক্রিয়াকৃত কাজ আমরা জানি dw is equal to p into dv। তো এখানে p এর মান আমাদের জানা আছে, p এর মান হচ্ছে 2 into 10 to the power 5 প্যাসকেল। কিন্তু আমাদের
এখানে এ বিন্দুতে হচ্ছে আয়তনের কথা জানা নাই। ও থেকে এ পর্যন্ত এই পয়েন্টে হচ্ছে সমায়তন প্রক্রিয়া, আয়তনের কোনো পরিবর্তন হয় না। তাহলে এ বিন্দুতে আয়তন কত, বি বিন্দুতে আয়তন কত, এই দুই বিন্দুর আয়তনের পরিবর্তনটা অর্থাৎ ডিভি এর মানটা আমাদের জানা দরকার। তো ডিভি আমরা কিভাবে বের করব? ডিভি বের করা যাবে হচ্ছে এ বিন্দুতে টেম্পারেচার 300 কেলভিন, বি বিন্দুতে টেম্পারেচার 600 কেলভিন, চাপের পরিবর্তন হয় না। তো এ বিন্দুতে প্রাথমিক অবস্থায় আয়তন বের করতে পারি আমরা PV is equal to nRT এই সূত্র দিয়ে। এটা হচ্ছে V1 বা PVA, এ বিন্দুতে আয়তন, তাহলে VA এটা ইজ ইকুয়াল টু nRT ডিভাইড হচ্ছে P, এ বিন্দুর চাপ। এন এর মান 2 মোল দেওয়া আছে কোশ্চেনে, এন এর মান 2। এ বিন্দুতে টেম্পারেচার, এটা হচ্ছে TA, এ বিন্দুতে টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন, আর এর মান 8.314, টি এর মান হচ্ছে 300, আর চাপ দেওয়া আছে 2 × 10⁵, 2 × 10⁵ প্যাসকেল, 2 10⁵। এটাকে যদি ক্যালকুলেশন করি 8.314 গুণন 300 গুণন 2 ভাগ 2 × 10⁵, 0.0249, 0.0249 এত মিটার কিউব। যেহেতু সবকিছু এসআই এককে বসাইছে, এর জন্য আয়তনের মানও মিটার কিউব এসআই এককে আসবে। তাহলে এখন আবার বি বিন্দুতে আয়তনের মান বের করতে হবে। বি বিন্দুতে আয়তন হয়, এইখানে চাপের কোনো পরিবর্তন হয় নাই, তাহলে এই ক্ষেত্রে আমরা সূত্র ইউজ করতে পারবো VA ডিভাইড হচ্ছে TA, এটা ইজ ইকুয়াল টু VB ডিভাইড হচ্ছে TB। তাহলে VB এর মান পাবো VA ইন্টু TB ডিভাইড হচ্ছে টি এই সূত্র দিয়ে। V1/T1 এটা ইজ ইকুয়াল টু V2/T2। চাপ যদি স্থির থাকে তাহলে আমরা এই সূত্র ইউজ করতে পারি। তাহলে এখানে V এর মান হচ্ছে 0.0249, টেম্পারেচার আগে ছিল 300 কেলভিন, পরে হয়েছে 600 কেলভিন। তাহলে এখানে টেম্পারেচার 600 আর টি এর মান হচ্ছে 300, এটা কাটাকাটি করলে 2, তাহলে আয়তন দ্বিগুণ হয়েছে। এটার সাথে 2 গুণ করলে 0.498, 0.498 এত মিটার কিউব, আয়তন দ্বিগুণ হয়। তাহলে এখন আমাদের বের করতে হবে কৃত কাজ কত। দুই ক্ষেত্রে আমরা আয়তনের পরিবর্তন মানে আয়তনের মান পেয়ে গেছি, তাহলে আয়তনের পরিবর্তন ডেল ভি বা ডিভি এর মান হইতেছে 0.498 মাইনাস 0.249। এটা থেকে ওইটা যদি বাদ দেই তাহলে এখানে আমাদের আসবে 0.249 এত মিটার কিউব মাইনাস 0.249। 0.0, সরি এখানে হচ্ছে একটা জিরো, এখানে একটা জিরো বেশি হবে, এখানে একটা জিরো বেশি হবে, আর এখানে একটা জিরো বেশি হবে। 0.0249 এত মিটার কিউব আয়তনের পরিবর্তন আমরা পেয়ে গেলাম। এখন আমরা হচ্ছে এখান থেকে কৃতকাজ বের করতে পারবো। WAB, AB অংশে কৃতকাজ WAB এটা ইজ ইকুয়াল টু P ইন্টু ডিভি, চাপের মান 2 × 10⁶ ইন্টু আয়তনের পরিবর্তন পেয়েছে 0.0249। এটাকে ক্যালকুলেশন করি 2 × 10⁶, চাপের মান যেটা দেওয়া আছে এখানে 2 × 5 দেওয়া আছে, এটার সাথে গুণন হচ্ছে 0.0249, গুণন 0.0249, এটা আসতেছে 4980 জুল, 4980 জুল কৃতকাজের মান পেলাম। এটা হচ্ছে এ বি বিন্দুতে কৃতকাজ, সমচাপ প্রক্রিয়া কৃতকাজ। এখন এরপরে আবার বলছে আমাদের বি থেকে সিতে এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু চাপের পরিবর্তন হচ্ছে। তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে সেটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া।
সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ বের করতে হবে। তাহলে বিসি 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 হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। এই সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ বের করতে হবে ডব্লিউবিসি। ডব্লিউবিসি ইজ ইকুয়াল টু কী হবে, এনআরটি লন V2/V1 বা এনআরটি লন V2 এর সাথে V1 সমষ্ণ প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে P1 V1 এটা ইজ সরি হ্যাঁ P1 V1 এটা ইজ ইকুয়াল টু P2 V2 লেখা যায়। তাহলে এই ক্ষেত্রে V1 ডিভাইড V2 যদি থাকে তাহলে P2 ডিভাইড P1 লেখা যায়, P1 লেখা যায়। তাহলে এখানে V2 ডিভাইড V1 আছে, তাহলে উপরে P1 ডিভাইড P2 লেখা যাবে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। এন এর মান 2 মোল বলা আছে, আর এর মান 8.314, টেম্পারেচার 600 কেলভিন বিসির ক্ষেত্রে। P1 এর মান হচ্ছে 1 × 10⁵, আর P2 এর মান দেওয়া আছে, সরি এখানে বি থেকে সিতে আসছে, তাহলে P1 হচ্ছে 2, P1 হচ্ছে 2 × 10⁵, আর P2 এর মান হচ্ছে 1 × 10⁵। এটা কাটা, তাহলে এখানে লন 2 এটাকে গুণ করব 600 দিয়ে, তারপর গুণ করব 8.314 গুণন 2, 6915.39, 6915.39 জুল। তো আমাদের কোশ্চেন ছিল যে লেখচিত্রের এ বি ও বিসি অংশের কৃত কাজ গাণিতিক বিশ্লেষণ সহকারে তুলনা করো। তুলনা করতে বলছে, তাহলে কোন ক্ষেত্রে কৃত কাজ বেশি হচ্ছে? বিসি অংশে কৃত কাজ বেশি পাওয়া যাচ্ছে, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ বেশি। এক্ষেত্রে 6915 জুল, আর আগে ছিল 4980 জুল। আশা করি ম্যাথটা যদি সবাই বুঝতে পারছেন, এরপরে সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাপগতিবিদ্যা দিনাজপুর 2024। একটা পাত্র দেওয়া আছে 2 মোল গ্যাস 30°C তাপমাত্রায়। ওপরের চিত্রে গ্যাসের চাপ প্রথমে ধীরে ধীরে দ্বিগুণ এবং পর দ্রুত 3 গুণ করলে তাপমাত্রা পেল 197.83°C। জাহিন দাবি করলো পাত্রের গ্যাস হচ্ছে হিলিয়াম। গ নম্বর কোশ্চেন, উদ্দীপকের প্রথম ক্ষেত্রে কৃত কাজ নির্ণয় করো। প্রথম ক্ষেত্রে কৃত কাজ বের করতে হবে। প্রথমে হচ্ছে সে গ্যাসের চাপ ধীরে ধীরে দ্বিগুণ করা হয়েছে। চাপ যদি দ্বিগুণ করা হয় ধীরে ধীরে, তাহলে সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। 2 মোল গ্যাস ছিল আর 30°C তাপমাত্রা ছিল। তাহলে এখানে কৃত কাজ বের করতে বলছে, তাহলে সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজ। প্রক্রিয়াটি হবে সমষ্ণ প্রক্রিয়া, ধীরে ধীরে বললে সমষ্ণ প্রক্রিয়া, আর দ্রুত বললে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় এন এর মান দেওয়া হচ্ছে 2 মোল গ্যাস, টেম্পারেচার টি এর মান দেওয়া আছে 30°C তাপমাত্রা, 30°C তাপমাত্রা টি বা 303 কেলভিন। পিভি ইজ ইকুয়াল টু, আমরা সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ সূত্র কি জানি, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এন আর টি লন V2 ডিভাইড হচ্ছে V1। তো বা এন আর টি লন V2 এর পরিবর্তে P1 লেখা যায়, V1 এর পরিবর্তে P2 লেখা যায়, কারণ সমষ্ণ প্রক্রিয়া আমরা জানি P1 V1 এটা ইজ ইকুয়াল টু P2 V2 সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। এর জন্য হচ্ছে আমরা এটা V2/V1 এর পরিবর্তে P1/P2 লিখতে পারি। এর মান দেওয়া আছে 2 মোল, আর এর মান 8.314, টেম্পারেচার হচ্ছে 303 কেলভিন, ইন্টু লন P1 এর মান আগে চাপ ছিল P2 এর মান চাপ ধীরে ধীরে দ্বিগুণ বাড়ানো হয়েছে, তাহলে P2 এর মান হচ্ছে 2P, P কাটা 2 × 8.314 ইন্টু 303 ইন্টু লন হাফ। তো এখান থেকে আমাদের কৃত কাজ বের করতে হবে। 2 × 8.314 ইন্টু 303 ইন্টু লন হাফ 1/2, 3492.27 মাইনাসের 3492.27
এত জুল। যেহেতু এখানে চাপ বাড়ানো হয়েছে, চাপ বাড়াইলে আয়তন কমে যাবে, আর আয়তন কমে গেলে সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ ঋণাত্মক হবে। তার মানে সিস্টেম পরিবেশের উপর কাজ সম্পাদন করবে না। এখানে হচ্ছে পরিবেশই সিস্টেমের উপর কাজ সম্পাদন করবে, ঋণাত্মক বলতে এটাই বোঝায়। আশা করি গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন। গ নাম্বার এতটুকুই। ঘ নাম্বার কি বলছে? ঘ নাম্বার বলছে উদ্দীপকের জাহিনের দাবি সঠিক ছিল কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও। জাহিন বলছে যে ধীরে প্রথমে তো ধীরে ধীরে চাপ দ্বিগুণ করা হয়, পরে হচ্ছে চাপ 3 গুণ করলে তাপমাত্রা পাইল হচ্ছে 197.83 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ চাপ যে দ্বিগুণ ছিল, দ্বিগুণের পর সে আরও হচ্ছে চাপ 3 গুণ করছে, 3 গুণ করার পর তাপমাত্রা তখন পাইছে হচ্ছে 197.83 ডিগ্রি সেলসিয়াস। তো প্রথমে গ্যাসের চাপ প্রথমে ধীরে ধীরে দ্বিগুণ এবং পরে দ্রুত 3 গুণ করলো। তাহলে একদম শুরুতে ছিল চাপ পি, 1 এর মান পি, পরে দ্বিগুণ করা হয়েছে, চাপ হয়েছে 2p, আগের থেকে দ্বিগুণ প্রাথমিক অবস্থার থেকে। এরপরে যদি 3 গুণ করা হয় তাহলে ওই 2p রে 3 গুণ করলে হয় হচ্ছে 6p। তার মানে চাপ প্রথম ক্ষেত্রে p1 এর মান p আর p2 এর মান হবে হচ্ছে 6p। প্রাথমিক অবস্থায় চাপ ছিল p1 p, p2 এর মান পরবর্তীতে হয়েছে ধীরে ধীরে দ্বিগুণ করার কারণে হয়েছে 2p। সেই 2p-কে আবার হচ্ছে 3 গুণ করা হয়েছে, তাহলে 3 দুগুণে 6p। তার মানে p, এই ক্ষেত্রে আমরা p1 এর মান ধরবো হচ্ছে p, আর p2 প্রাইম এটার মান ধরবো হচ্ছে 6p। তাই চাপ হচ্ছে টোটাল হচ্ছে 6 গুণ হয়েছে, একদম প্রাথমিক অবস্থার তুলনায় চাপের মান 6 গুণ হয়েছে। তো আমাদের এটা প্রমাণ করতে হবে যে এখানে যে গ্যাসটা ছিল সেটা হচ্ছে হিলিয়াম। তাহলে কিভাবে প্রমাণ করব? p1 ইজ ইকুয়াল টু pp2 প্রাইম ইজ ইকুয়াল টু 6p। তো t1 এর মান ছিল হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস বা 303 কেলভিন। t2 এর মান কত করা হবে? t2 এর মান হয়েছে 197.83 ডিগ্রি সেলসিয়াস, 197.83 ডিগ্রি সেলসিয়াস, যেটা কোশ্চেনে দেওয়া আছে। 197.83 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেল। তো এটাকে যদি ক্যালভিনে নেই, 197.83 যোগ 273, 470.83, 470.83 কেলভিন টেম্পারেচার t2 এর মান এটা হয়েছে। তাহলে এখন আমাদের বের করতে হবে গামার মান। t1 p1 1 minus gamma divide gamma, it is equal to t2 p2 1 minus gamma divide gamma। t1 divide t2, it is equal to p2 divide p1, এর উপর পাওয়ার হচ্ছে 1 minus gamma divide gamma। গামার মান আমাদের জানা নাই, গামার মানটাই আমরা বের করবো এখান থেকে। t1 এর মান হচ্ছে 303 কেলভিন, আর t2 এর মান 470.83। এপাশে p2 এর মান হচ্ছে 6p, p1 এর মান হচ্ছে p। এটা কাটা, ওপর পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইড গামা। তাহলে 303 ভাগ 470.83, 0.6435, আর এপাশে হচ্ছে শুধু 6, এর উপর পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইড গামা। উভয় পক্ষকে যদি আমরা লগ দিয়ে গুণ করি তাহলে লগ 0.6435, এপাশে লগ 6, এর ওপর পাওয়ার হচ্ছে আবার 1 মাইনাস গামা ডিভাইড গামা। এই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। 1 মাইনাস গামা ডিভাইড গামা লগ 6, আর এই পাশে লগ 0.6435, এর মান হচ্ছে মাইনাস 0.19145। এইটাকে যদি লগ 6 দিয়ে ভাগ দিই, মাইনাস 0.19145 ডিভাইড হচ্ছে লগ 6, এপাশে 1 মাইনাস গামা ডিভাইড গামা। তাহলে কত আসে? এটা ভাগ লগ 6,
0.246 minus 0.246 1 minus gamma divide gamma। এখন এই গামাটা এই পাশে এসে এটার সাথে গুণ হবে মাইনাস minus 0.246 gamma, এটা is equal to 1 minus gamma। এইটা যদি ওই পাশে যায় বা গামাটা যদি এই পাশে আসে তাহলে গামা মাইনাস 0.246 গামা ইজ ইকুয়াল টু 1 হচ্ছে। এরপর এটা 1 থেকে 0.246 বাদ গেলে 0.754, 0.754 gamma এটা is equal to 1, 0.754 gamma is equal to 1। তা এরপর হচ্ছে গামা যদি বের করি 1 ডিভাইড 0.754 তাহলে কত আসে 1 ভাগ অ্যান্সার 1.326 বা 1.33। তাহলে সে যে বলছিল সেখানে হিলিয়াম গ্যাস আছে, আসলে সেখানে হিলিয়াম গ্যাস নাই, সেখানে কোনো একটা বহু পরমাণু গ্যাস ছিল যার গামার মান আসছে 1.33। তার মানে আমরা এখানে বলতে পারি যে জাহিন যে দাবি করছিল যে পাত্রের গ্যাস হচ্ছে হিলিয়াম, জাহিনের বক্তব্য সঠিক নয়। সেখানে বহু পরমাণু কোনো একটা গ্যাস ছিল, হিলিয়াম হচ্ছে এক পরমাণু গ্যাস, এক পরমাণু হইলে গামার মান 1.67 আসতো, কিন্তু এখানে গামার মান 1.33 আসছে। তার মানে বুঝতে হবে যে জাহিনের বক্তব্য সঠিক নয়। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিনাজপুর বোর্ডের আরও একটা কোশ্চেন ছিল, দুটি কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা যথাক্রমে 327 ডিগ্রি সেলসিয়াস এবং 227 ডিগ্রি সেলসিয়াস, দুইটা হচ্ছে উৎসের তাপমাত্রা। ইঞ্জিন দ্বয়ের প্রতি স্তরে সংকোচন ও প্রসারণের অনুপাত দেওয়া আছে যথাক্রমে 1:2 এবং 1:3। উভয় ইঞ্জিনের কার্যনির্বাহী বস্তু 2 মোল দ্বিপরমাণুক গ্যাস, 2 মোল দ্বিপরমাণুক গ্যাস। উদ্দীপকের প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে সমষ্ণ প্রসারণে কৃতকাজ নির্ণয় করতে বলা হয়েছে। প্রথম ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা 327 ডিগ্রি সেলসিয়াস, আর এটার সংকোচন ও প্রসারণের অনুপাত অর্থাৎ 1:2, তাহলে দ্বিগুণ আয়তন প্রসারিত হয়। তো এই ক্ষেত্রে আমাদের কৃতকাজ বের করতে হবে সংকোচন সমষ্ণ প্রক্রিয়া। তাহলে গ নাম্বার সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ। প্রক্রিয়া প্রসারণের কথা কিন্তু বলা আছে, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। আমরা জানি W is equal to nRT ln V2 by V1। তো এখানে V2 এর মান হচ্ছে 2V হবে, V1 এর মান যদি V হয়, V2 এর মান 2V, কারণ আয়তন দ্বিগুণ হয়েছে, প্রসারণ হয়েছে। n এর মান দেওয়া আছে হচ্ছে 2 মোল, টেম্পারেচার T এর মান দেওয়া আছে, T এর মান 327 ডিগ্রি সেলসিয়াস, 273 যোগ করলে 600 কেলভিন হবে। তাহলে W is equal to n এর মান হচ্ছে 2, আর এর মান 8.314, টেম্পারেচার 600 ইন্টু লন V2 এর মান হচ্ছে 2V, V1 এর মান হচ্ছে শুধু V। এটা কাটা, VB কাটা, তাহলে 2 ইন্টু 8.314 ইন্টু 600 ইন্টু লন 2। যদি ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার আসবে লন 2 গুণন 8.314 গুণন 2 গুণন টেম্পারেচার 600, 6915.39, 6915.39 জুল সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ। এটাই অ্যান্সার, গ নাম্বারের অ্যান্সার এইটাই, সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ নির্ণয় হয়ে গেল। এরপর ঘ নাম্বার বলছে উদ্দীপকের কার্নো ইঞ্জিন দ্বয়ের মধ্যে কোনটি বেশি কার্যক্ষম, মানে আমাদের দুইটার ক্ষেত্রে কর্মদক্ষতা বের করতে হবে। তো কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা দেওয়া আছে 327 ডিগ্রি সেলসিয়াস এবং 227 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রথম যে ইঞ্জিনটা তার ক্ষেত্রে আমাদের গ্রাহকের তাপমাত্রাটা জানা নাই, দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রেও গ্রাহকের তাপমাত্রা আমাদের জানা নাই। তাহলে প্রত্যেকটাই কার্নো ইঞ্জিনের দ্বিতীয় ধাপে ঘটে হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়া। সেই রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়া আমরা হচ্ছে T2 এর মানটা বের করতে পারবো। T2 এর মান অবশ্যই কম আসবে।
তাহলে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে T1 এর মান ছিল 327 ডিগ্রি সেলসিয়াস, 600 কেলভিন। আয়তন V1 এর মান ছিল V, V2 এর মান ছিল 2V। টেম্পারেচার T2 এর মান বের করতে হবে। তাহলে T1 V1 গামা মাইনাস 1 এটা ইজ ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস 1। এটা হচ্ছে সূত্র। এই সূত্র দিয়ে আমাদের বের করতে হবে T2 এর মান। তাহলে T2 এটা ইজ ইকুয়াল টু T1 ইন্টু V1 ডিভাইড V2, তার উপর পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1। এটা হচ্ছে T2 বের করার সূত্র। এরপর মান বসাই। T2 ইজ ইকুয়াল টু T1 এর মান 600 ইন্টু V1 এর মান V, V2 এর মান হচ্ছে 2V, তার উপর পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1। দুইটার ক্ষেত্রে দ্বিপরমাণু গ্যাস বলছে, তার মানে 1.4 মাইনাস 1। BV কাটা, তাহলে 600 ইন্টু 0.5 এর উপর পাওয়ার হচ্ছে 0.4, 454.72, 454.72। এটা হচ্ছে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে তাপ গ্রাহকের তাপমাত্রা পাইলাম। তাহলে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে কর্মদক্ষতা কি হবে? এটা 1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 ডিভাইড T1 ইন্টু 100%। 1 মাইনাস T2 এর মান হয়েছে 454.72 আর T1 এর মান পেয়েছি আমরা 600 কেলভিন ইন্টু 100%। 1 মাইনাস 454.72 ভাগ 600, এটার সাথে গুণ দিতে হবে 100, 24.213%। 24.213%। এটা হচ্ছে প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা পেলাম 24.213%। দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে T1 এর মান দেওয়া আছে 227 ডিগ্রি সেলসিয়াস বা 500 কেলভিন। এটার V1 এর মান যদি V হয়, V2 এর মান হবে হচ্ছে 3V, কারণ আয়তন 3 গুণ প্রসারিত হয়, 1:3। তাহলে T2 এর মান কত বের করতে হবে? তাহলে T2 সেম সূত্র, T1 ইন্টু V1 ডিভাইড V2, এর উপর পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1। এক লাইন স্কিপ করে এই লাইন থেকে সরাসরি এই লাইন লিখে দিলাম। T1 এর মান হচ্ছে 500 ইন্টু V1 এর মান V, V2 এর মান হচ্ছে 3V, তার উপর পাওয়ার হচ্ছে 1.4 মাইনাস 1। এটা কাটা, 500 ইন্টু 1 ভাগ 3, এর উপর পাওয়ার হচ্ছে 0.4, 322.19 বা 322.2 এত কেলভিন। এটা T2 এর মান পেলাম। এখন হচ্ছে আমরা দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে কর্মদক্ষতার মানটা বের করতে পারবো। তাহলে দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা এটা is equal to 1 minus T2 divide T1 into 100%। 1 minus T2 এর মান হচ্ছে, T2 এর মান পেয়েছি 322.2 আর T1 এর মান পেয়েছি 500 into 100%। 1 minus 322.2 ভাগ 500 100, 35.56%, 35.56%। তাহলে প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা কত পেয়েছিলাম? প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা পেয়েছি 24.213%, আর দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা পেয়েছি 35.56%। তাহলে আমরা বলতে পারি এটা 1 is greater than এটা 2। এটা 2 is greater than এটা 1।
দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা বেশি প্রথম ইঞ্জিন অপেক্ষা। দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা বেশি, ইঞ্জিন বেশি কর্মক্ষম। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাপগতিবিদ্যা সিলেট বোর্ড 2024। একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস ও তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 727°C ও 227°C। ইঞ্জিনটি তাপ উৎস হতে 1000 জুল তাপ গ্রহণ করে। একজন ইঞ্জিনিয়ার উচ্চ ইঞ্জিনের দক্ষতা 60%-এ উন্নীত করেন। গ নম্বর, ইঞ্জিনটির কৃতকাজের মান বের করতে বলা হয়েছে। ইঞ্জিনটির যদি কৃতকাজ বের করতে চাই তাহলে আমাদের কর্মদক্ষতা বের করা লাগতে পারে, কারণ কর্মদক্ষতা ইটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড হচ্ছে Q1, সেখান থেকে আমরা কৃতকাজ বের করতে পারবো। তাহলে প্রথমে এই যে দুইটা টেম্পারেচার দেওয়া আছে, এই দুইটা টেম্পারেচার থেকে আমরা কর্মদক্ষতা বের করতে পারি। গ নম্বর, উৎসের তাপমাত্রা T1 এর মান দেওয়া আছে 727 আর গ্রাহকের তাপমাত্রা 227। 727°C, যেটাকে আমরা কেলভিনে নিলে 1000 কেলভিন নিব, আর T2 এর মান হচ্ছে 227°C, যেটা কেলভিনে নিলে 500 কেলভিন হবে। তাহলে কর্মদক্ষতা ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 ডিভাইড হচ্ছে T1 ইন্টু 100%। 1 মাইনাস, যেহেতু প্রত্যাগামী ইঞ্জিন কার্নো ইঞ্জিন বলা হয়েছে, তাহলে তাপ দিয়ে করলে কর্মদক্ষতা যা আসবে তাপমাত্রা দিয়ে করলে একই আসবে। T2 এর মান হচ্ছে 500 আর T1 এর মান 1000 গুণন 100%। তো বোঝা যাচ্ছে এটা 50% হবে, কর্মদক্ষতা 50%। তো কোশ্চেনে Q1 এর মানটা দেওয়া আছে, Q1 এর মান বলা আছে যে 1000 জুল তাপ গ্রহণ করে উৎস হতে। তাহলে Q1 এর মান হচ্ছে 1000 জুল। এটা কর্মদক্ষতার মান 0.5 লিখতে পারি। 50% মানে 50/100, তাহলে সেখান থেকে 0.5 লিখতে পারি। তো কৃতকাজ বের করতে হবে। এটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড হচ্ছে Q1। এটা হচ্ছে কার্যকর মানে কতটুকু কাজ করতে পারবে সেটা, আর এটা হচ্ছে কতটুকু তাপ সে পরিবেশ থেকে নিচ্ছে সেটা। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি ইটা ইন্টু Q1। ইটার মান 0.5 ইন্টু Q1 এর মান হচ্ছে 1000, তাহলে কৃতকাজ হচ্ছে 500 জুল। তাহলে 500 জুল ইঞ্জিনটি কৃতকাজের মান বের করতে বলা হচ্ছে, তাহলে ইঞ্জিনটি 500 জুল কাজ সম্পাদন করবে। এটাই হচ্ছে গ নম্বরের অ্যান্সার। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। ঘ নম্বর কি বলা আছে, তাপগ্রাহকের কি পরিবর্তন করে উদ্দীপকের ইঞ্জিনের প্রদত্ত দক্ষতা উন্নীত করতে সক্ষম হয়েছিল। তাপগ্রাহকের কি পরিবর্তন করে, তো এখানে তাপগ্রাহকের তাপমাত্রাও পরিবর্তন করতে পারি, তাপগ্রাহকের তাপও পরিবর্তন করতে পারি। দুইটা জিনিসে দিয়ে আমরা বের করতে পারি। তো তাপগ্রাহকের তাপমাত্রা জানা, তাপ গ্রাহকের তাপের মান জানা নাই, তাহলে প্রথমে আগে তাপমাত্রা দিয়ে করি। ইটার মান আগে ছিল 50%, 60%-এ উন্নীত করতে হবে। তাহলে প্রাথমিক অবস্থায় T2 এর মান ছিল 227°C বা 500 কেলভিন। T2 প্রাইমের মান তাহলে কত করতে হবে, তাপগ্রাহকের কি পরিবর্তন করতে হবে, দক্ষতা 60% করতে চাইলে বা 0. ইটার মান হবে 0.6। তাহলে ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 ডিভাইড হচ্ছে T1 ইন্টু 100%। T2 প্রাইমের মান বের করতে হবে। ইটার মান 0.6 মাইনাস 1, এটা ইজ ইকুয়াল টু T2 প্রাইম ডিভাইড T1 লেখা যায়। এখানে মাইনাস আছে, মাইনাস কমন নিলে 1 মাইনাস 0.6, আর এখানে T2 প্রাইম ডিভাইড T1 লেখা যায়। তাহলে T2 প্রাইম এটা ইজ ইকুয়াল টু 0.4 ইন্টু T1। 0.4 ইন্টু T1 এর মান হচ্ছে 1000 কেলভিন। তাহলে এখানে আসতেছে 400 কেলভিন। অর্থাৎ তাপগ্রাহকের তাপমাত্রা 100 কেলভিন যদি কমাই, 500 কেলভিন ছিল আগে, 100 কেলভিন কমালে দক্ষতা 60% হবে। তাপগ্রাহকের তাপমাত্রা আগে ছিল 500 মাইনাস 400 বা 100 কেলভিন কমালে
দক্ষতা 60% হবে। আশা করি এটা বুঝতে পারছেন। এটাকে আবার হচ্ছে আমরা তাপ দিয়েও করতে পারি। তাপ দিয়ে যদি করতে চাই তাহলে আমাদের Q1 এর মান ছিল 1000 জুল। আগে Q2 এর মানটা বের করতে হবে। যেহেতু এটা হচ্ছে একটা কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? Q1 ডিভাইড T1 এটা ইজ ইকুয়াল টু Q2 বাই T2। তাহলে এখান থেকে আমাদের আগে Q2 বের করতে হবে। Q2 ইজ ইকুয়াল টু Q1 ইন্টু T2 ডিভাইড হচ্ছে T1। Q1 এর মান 1000, T2 এর মান 500, T1 এর মান হচ্ছে 1000। তাহলে Q2 এর মান হচ্ছে 500 জুল। এটা প্রাথমিক অবস্থা তাপগ্রাহকের তাপ ছিল। তাহলে তাপগ্রাহকের তাপের কি পরিবর্তন করলে দক্ষতা 60% হবে, এটা বের করতে হবে। তো তাপগ্রাহকের তাপমাত্রার মতোই হবে ঘটনাটা। তাহলে সুতরাং তাপগ্রাহকের ক্ষেত্রে তাপগ্রাহকের তাপ নিয়ে আমাদের করতে হবে। এটার মান হইতে হবে 0.6। তাহলে এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস এখন Q2 ডিভাইড Q2 প্রাইম ডিভাইড হচ্ছে Q1 তাপ নিয়ে করতেছে ইন্টু 100%। তো এটার মান 0.6, 1 মাইনাস Q2 এর মান হচ্ছে বের করব, আর Q1 এর মান হচ্ছে 1000। তাহলে 1 মাইনাস 0.6 এটা ইজ ইকুয়াল টু Q2 ডিভাইড 1000 প্লাস 0.4 এটা ইজ ইকুয়াল টু Q2 ডিভাইড 1000। Q2 ইজ ইকুয়াল টু 0.4 গুণন 1000 মানে 400 জুল। তাহলে গ্রাহকের তাপ 1000 আগে ছিল 500 মাইনাস 400 বা 100 জুল। কমালে দক্ষতা 60% হবে। কমালে দক্ষতা 60% হবে। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সিলেটের আরও একটা সৃজনশীল ছিল 8 নাম্বার। একটা ফিগার দেওয়া আছে, যত ডান দিকে যাচ্ছে আয়তন বাড়তেছে, যত উপরের দিকে যাচ্ছে চাপের মান বাড়তেছে। তো উপরের লেখচিত্রে N ইজ ইকুয়াল টু 1 মোল গ্যাসের জন্য PV লেখের চক্রীয় প্রক্রিয়া দেখানো হয়েছে 1 মোল গ্যাসের জন্য। বি বিন্দুতে উৎস হতে 200 জুল তাপ গৃহীত হয়েছে। বি বিন্দুতে উৎস হতে 200 জুল তাপ গৃহীত হয়েছে। গ নাম্বার কোশ্চেন, সি এ ও এ বি পথে মোট কৃত কাজ কত? সি এ আর হচ্ছে এ বি পথে এই অংশটুকুতে মোট কৃত কাজ কত? তো প্রথমে সি এ যে পথটা, এই পথটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া, চাপের কোনো পরিবর্তন হয় নাই সি এ। তাহলে সমচাপ প্রক্রিয়া কৃত কাজ বের করার সূত্র কি? 8 নম্বরের গ, সমচাপ প্রক্রিয়া কৃত কাজ। প্রক্রিয়ায় কৃত কাজ। সমচাপ প্রক্রিয়া কৃত কাজ ডেল ডাব্লিউ এটা ইজ ইকুয়াল টু পি ইন্টু ডেল ভি। তাহলে চাপের মান এটা হচ্ছে সি এ অংশের জন্য। তো সি এ অংশে চাপের মান 10 নিউটন পার মিটার স্কোয়ার, একক দেওয়া আছে নিউটন পার মিটার স্কোয়ারে, শুধু 10। আর আয়তনের পরিবর্তন হচ্ছে 8 থেকে 4 বাদ দিলে 4 হবে। তাহলে চাপের মান হচ্ছে 10, আর আয়তনের পরিবর্তন 8 মাইনাস 4, এত হচ্ছে মিটার কিউব। আর চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে 10 ইন্টু 4 বা 40 জুল। তাহলে সি এ অংশে কৃত কাজ পাওয়া গেল 40 জুল। এখন এ বি অংশে কৃত কাজ কত সেটা বের করতে হবে। সি এ ও হচ্ছে এ বি। এ বি অংশে কৃত কাজের মান যদি বের করতে চাই, এটা হচ্ছে আমরা দেখতেছি যে সম-আয়তন প্রক্রিয়া। সম-আয়তন প্রক্রিয়া কারণ আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না। আয়তনের যদি পরিবর্তন না হয় তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি কৃত কাজেরও কোনো মান পাওয়া যাবে না। সম-আয়তন প্রক্রিয়া আমরা জানি
ডেল ভি ইজ ইকুয়াল টু 0, তাহলে ডেল ডাব্লিউ এটা ইজ ইকুয়াল টু পি ইন্টু ডেল ভি। আয়তনের যেহেতু কোনো পরিবর্তন হয় না, তাহলে কৃতকাজের মানও শূন্য। তাহলে মোট কৃতকাজ এই দুই প্রক্রিয়ায়, এটা হচ্ছে বি অংশে ছিল, মোট কৃতকাজ পেলাম 40 জুল প্লাস হচ্ছে 0 জুল, অ্যান্সার হচ্ছে 40 জুল। তাহলে টোটাল 40 জুল কাজ সম্পাদন হয়েছে এই সি এ আর হচ্ছে এ বি প্রক্রিয়া, 40 জুল কাজ সম্পাদন হয়েছে। ঘ নাম্বার বলা হয়েছে বিসি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করা সম্ভব হবে কি? বিসি পথে, এই বি থেকে সি এই পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে হবে। তো বিসি পথে কি দেখা যাচ্ছে, যে যত আয়তন বাড়তেছে চাপের মান কমে আসতেছে, তো আয়তন বাড়তেছে চাপের মান কমতেছে, এই প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা জানি ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। তা আমাদের বের করতে হবে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। যেহেতু বিসি এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, কেমনে বুঝলাম? কারণ এই প্রক্রিয়া হচ্ছে আয়তনের মান বাড়তেছে হচ্ছে 4 গুণ, 4 থেকে দ্বিগুণ বাড়তেছে, 4 থেকে 8 হয়েছে, আর চাপের মান দ্বিগুণ কমছে, 20 থেকে 10 হয়েছে। তার মানে এটা হচ্ছে বিসি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, বিসি সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া ডেল ইউ ইজ ইকুয়াল টু ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ লেখা যায়। সমষ্ণ প্রক্রিয়া আমরা জানি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য, কিন্তু তারপরে আমাদের এটা হচ্ছে দেখাইতে হবে যে বি বিন্দুতে আর সি বিন্দুতে, বি বিন্দুতে ডেল কিউ ইজ ইকুয়াল টু কি হবে, বা বি বিন্দুতে কিউ1 বের করতে হবে, কৃতকাজ। বি বিন্দুতে কৃতকাজ কত, কিউ1 ইজ ইকুয়াল টু ডাব্লিউ, এটার মান হচ্ছে nRT ln v2/v1। তো বি থেকে সি বিন্দুতে আসছে, তো বি বিন্দুতে সে উৎস হতে 200 জুল তাপ গ্রহণ করছে বি বিন্দুতে, তাহলে সি বিন্দুতে কতটুকু তাপ সে এইখানে, যেহেতু আয়তন প্রসারিত হয়েছে সি বিন্দুতে তাপ কত, সি বিন্দুতে তাপের মান বের করতে হবে। সি বিন্দুতে কিউ কত, তাহলে সি বিন্দুতে যদি কিউ বের করতে চাই তাহলে এটা হচ্ছে Q2, W ইজ ইকুয়াল টু nRT ln v2/v1। আগে আয়তন ছিল হচ্ছে 4, পরবর্তীতে আয়তন হয়েছে তার দ্বিগুণ 8, তাহলে n এর মান হচ্ছে, এখানে 1 মোল গ্যাসের কথা বলা আছে, তাহলে n এর মান হচ্ছে 1, আর এর মান 8.314। টেম্পারেচার, সি বিন্দুতে টেম্পারেচারের মান দেয়া নেই, তো কিন্তু সি বিন্দুতে তাপমাত্রা আমরা বের করতে পারবো। সি বিন্দুতে তাপমাত্রা আর বি বিন্দুর তাপমাত্রা সেম হবে, কারণ যেহেতু এটা সমষ্ণ প্রক্রিয়া, তাহলে তাপমাত্রা সেম। তাহলে টেম্পারেচার ইন্টু লন v2/v1, v2 এর মান হয়েছে 8 আর v1 এর মান ছিল 4, তাহলে 8.314 ইন্টু লন 2 ইন্টু টি, 8.314 ইন্টু ln 2, 5.7628 t, 5.7628 into t। তাহলে এই টি এর মানটা আগে আমরা বের করি। প্রথমে বি বিন্দুতে টেম্পারেচার কত ছিল এখানে বের করতে হবে। পিভি ইজ ইকুয়াল টু আমরা জানি nRT, তাহলে টি ইজ ইকুয়াল টু পিভি ডিভাইড হচ্ছে nR। চাপের মান, পি এর মান ছিল বি বিন্দুতে 20 নিউটন পার মিটার স্কোয়ার, আর আয়তনের মান ছিল 4 মিটার কিউব, এন এর মান 1, আর এর মান হচ্ছে 8.314। তাহলে 4 20 80-কে ভাগ দিতে হবে 8.314, 9.622, 9.622 এত কেলভিন। চাপের মান নিউটন পার মিটার স্কোয়ারে নেওয়া হয়েছে, আয়তনের মান মিটার কিউব, এন এর মান 1 মোল, আর এর মান 8.314। তাহলে এখন Q2 এটা ইজ ইকুয়াল টু 5.7628 ইন্টু
9.622, 5.7628 into 9.622, 55.449, 55.449 এত জুল। এটা কিউটার মান পেলাম। তো এখানে বলা আছে যে Q1 এর ক্ষেত্রে বি বিন্দুতে উৎস হতে 200 জুল তাপ গৃহীত হয়েছে, উৎস হতে বি বিন্দুতে 200 জুল তাপ গৃহীত হয়েছে, কিন্তু সি বিন্দুতে কিউ এর মান আমরা Q2 এর মান কত পেলাম? সি বিন্দুতে Q2 এর মান পেয়েছি আমরা 55.449 জুল। আয়তন V2 এর মান 8 আর V1 এর মান 4 হয়েছে। তাই এটাকে ক্যালকুলেশন লন 2 ইন্টু 8.314 আর টেম্পারেচার পেয়েছি PV is equal to nRT এই সূত্র থেকে 9.622। তো এখানে দেখা যাচ্ছে যে Q2 এর মান Q1 এর সমান আসে নাই, কিন্তু এটা হওয়ার কথা ছিল, যেহেতু এটা সমষ্ণ প্রক্রিয়া, আয়তন দ্বিগুণ বাড়ছে, আর এখানে হচ্ছে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। তাপমাত্রার 9.622 এই বি বিন্দুতে যা পাইছি সি বিন্দুতে একই পাওয়ার কথা ছিল, একই পাওয়া যাবে কারণ সমষ্ণ প্রক্রিয়া। তাহলে টেম্পারেচার ওইটা ধরেই বি বিন্দুতে যেটা পাইছি ওইটা ধরেই সি বিন্দুতে Q2 এর মান বের করলাম, কিন্তু তাপের মান একই আসলো না। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় ডেল ইউ ইজ ইকুয়াল টু ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ। তো এখানে ডেল কিউ এর মান থেকে ডেল ডাব্লিউ বাদ দিব। ডাব্লিউ এর মান পাইছে হচ্ছে Q2 যেটা সেটাই। Q1 এর মান মানে একদম শুরুতে তাপ কতটুকু পাইছিল সে 200 জুল। এখন এই Q2 মানে কিন্তু ডেল ডাব্লিউই, মানে পরবর্তীতে ডেল ডাব্লিউ এর মান কত পাইছি 55.449। তাহলে এটা থেকে যদি এটা বাদ দেই, 200 থেকে 55.449 যদি বাদ দেই, 449, তাহলে 144.551 আসে, 144.551 জুল আসে। বইয়ে যেভাবে কোশ্চেনটা দেওয়া আছে সেই হিসাবে অঙ্কটা করলে এরকম। বিসি পথে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন নির্ণয় করা সম্ভব কিনা? তো বিসি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। তো এখানে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন ডেল ইউ ইজ ইকুয়াল টু ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ। তো Q2 বের করলে এখানে ডাব্লিউ এর মান বের আসবে, কতটুকু কাজ হয়েছে সমষ্ণ প্রসারণ প্রক্রিয়া যেহেতু। তো আমরা এখানে Q2 এর মান পেলাম, টেম্পারেচার বের করে নিছি। বলা আছে Q1 এর মান হচ্ছে 200 জুল গৃহীত তাপ। তাহলে গৃহীত তাপ থেকে কৃত কাজ বাদ দিলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পাওয়া যায়। তো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে 144.551 জুল। বিদ্যা ময়মনসিংহ বোর্ড 2024 একটা সার্কিট একটা ফিগার দেওয়া আছে। ফিগারের যত ডান দিকে যাচ্ছে তত আয়তন বাড়তেছে, যত উপরের দিকে যাচ্ছে তত চাপ বাড়তেছে। তো এ থেকে বি চাপ V1 এর মান দেওয়া আছে, V2 V3 V4 অর্থাৎ 4 বিন্দুতে আয়তনের মান দেওয়া আছে। এন এর মান দেওয়া আছে 1 মোল, গামার মান দেওয়া আছে 1.4 অর্থাৎ পারমাণবিক গ্যাস। আর এর মান দেওয়া আছে। গ নম্বর চিত্র থেকে বিসি অংশে কাজের পরিমাণ নির্ণয় করো। বিসি অংশ এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া T1 T2 দুইটা জানা আছে, ভি আর হচ্ছে V1 আর V2 এই দুইটার মানও জানা আছে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ বের করার সূত্র হচ্ছে টেম্পারেচার দিয়ে। তাহলে কৃতকাজ আমরা বের করি। গ নাম্বার, এখানে আমাদের T1 এর মান দেওয়া আছে 450 কেলভিন, T2 এর মান দেওয়া আছে 341 কেলভিন। তাহলে T1 এর মান 450 কেলভিন আর T2 এর মান দেওয়া আছে 341 কেলভিন। রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ নির্ণয় করতে হবে। W is equal to nR divide gamma minus 1 এটা ইন্টু T1 মাইনাস T2। n মোল সংখ্যা দেওয়া আছে 1 মোল, আর এর মান 8.31 দেওয়া আছে।
গামার মান 1.4 দেওয়া আছে, মাইনাস হচ্ছে 1। টেম্পারেচার T1 এর মান 450 আর T2 এর মান হচ্ছে 341। এটাকে ক্যালকুলেশন করি আমরা। 450 মাইনাস 341, এটার সাথে গুণ হবে 8.31 ভাগ হবে 0.4, 2264.475, 2264.475 এত জুল, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ পেলাম 2264.475 জুল। এটাই গ নম্বরের অ্যান্সার। ঘ নম্বর বলছে যে চিত্রের এ বি এবং সিডি অংশে এন্ট্রপির পরিবর্তন একই হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এ বি অংশে T1 এর মান দেওয়া আছে, বিসি ডি সি থেকে ডিতে এই ক্ষেত্রেও আমাদের T2 এর মান দেওয়া আছে, কিন্তু এ বি অংশের ক্ষেত্রে গৃহীত তাপ Q1 এর মান জানা নাই, সিডি এর ক্ষেত্রেও বর্জিত তাপ Q2 এর মান জানা নাই। তাহলে এখানে আমাদের টার্গেট হচ্ছে Q1 বের করা আর এখান থেকে Q2 বের করা। তো এখানে Q1 কিভাবে বের করব? এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ প্রক্রিয়া। সমষ্ণ প্রসারণ প্রক্রিয়া আমরা জানি del Q is equal to del U, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় এ বি অংশে সমষ্ণ প্রসারণ ঘটে। সমষ্ণ প্রসারণ ঘটে। সমষ্ণ প্রক্রিয়া আমরা জানি Q is equal to W, এটা is equal to nRT ln V2 by V1। n এর মান 1, r এর মান 8.31, টেম্পারেচার দেওয়া আছে, টেম্পারেচার T1 এর মান হচ্ছে 450 ইন্টু লন V2 এর মান, এখানে V1 এর মান দেওয়া আছে 50, V2 এর মান দেওয়া আছে 100, তার মানে কি দ্বিগুণ হয়েছে। তো V2 এর মান হচ্ছে 100, V1 এর মান 50। তাহলে 8.31 ইন্টু 450 ইন্টু লন 2, এখান থেকে কৃত কাজ কত আসে দেখি। লন 2 ইন্টু 450 ইন্টু 8.31, 2592.02, 2592.02, এটা হচ্ছে Q1 এর মান পেলাম আমরা। Q1 এর মান 2592.02 জুল। সমষ্ণ প্রক্রিয়ায় Q1 এর মান পেয়ে গেলাম। তাহলে এন্ট্রপি বৃদ্ধি কতটুকু? S1 এটা is equal to Q1 ডিভাইড হচ্ছে T1। Q1 এর মান পেয়েছি 2592.02 আর T1 এর মান হচ্ছে 450 ভাগ 450, 5.76 জুল পার কেলভিন। এক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন আমরা পেলাম, এন্ট্রপি বৃদ্ধি পায়। আবার এরপর হচ্ছে সিডি ধাপে, সিডি আয়তন ছিল 200 থেকে হয়েছে 100, তার মানে আয়তন হচ্ছে অর্ধেক হয়েছে, আর T2 এর মান এই ক্ষেত্রে হচ্ছে 341। সিডি ধাপে Q2 এটা is equal to W, এটা is equal to nRT2 ln V2 by V1। এই ক্ষেত্রে n এর মান 1 মলি, r এর মান 8.31, টেম্পারেচার T2 এর মান 341, লন V2 এর মান হচ্ছে 100, V1 এর মান হচ্ছে 200। তাহলে 8.31 ইন্টু 341 ইন্টু লন হাফ, এটাকে যদি ক্যালকুলেশন করি 8.31 ইন্টু 341 গুণন লন 0.5 মাইনাস 1964.178, 1964.178 এত জুল। তাহলে এন্ট্রপির পরিবর্তন কত? S2 এন্ট্রপি হ্রাস পায়, Q2 ডিভাইড হচ্ছে T2।
কিউ2 এর মান -1964.178 আর টি2 এর মান হচ্ছে 341। তাহলে এটাকে ভাগ দিব 341 দিয়ে, -5.76 -5.76 জুল পার কেলভিন। অর্থাৎ প্রথম ক্ষেত্রে এনট্রপি বৃদ্ধি পায়, দ্বিতীয় ক্ষেত্রে এনট্রপি হ্রাস পায়, মানে সিডি ধাপে এনট্রপি হ্রাস পায়। তো বিসি অংশ আমাদের বের করতে বলছিল এ বি এবং সিডি অংশে এনট্রপির পরিবর্তন একই হবে কিনা। হ্যাঁ, এনট্রপির পরিবর্তন একই। সুতরাং এ বি ও সিডি অংশে এনট্রপির পরিবর্তন একই। এনট্রপির পরিবর্তন একই। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। তারপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।